কোটা সংস্কারে আলোচনায় রাজি সরকার, পরিবেশ নেই বলছে আন্দোলনকারীরা। রোববার চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন অ্যাটর্নি। আজও রাজধানী সহ সারা দেশে কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৮ জনের মৃত্যু, বিটিভি ভবনে হামলা। সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা, বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে রাজি সরকার। নিহতদের ঘটনায় করা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। চাইলে আজই আলোচনায় বসার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংকট সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। গত কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে উত্তাল দেশ। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আন্দোলনকারীদের ধৈর্য রাখার আহ্বান জানান। এ অবস্থায় বৃহস্পতিবার সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনারও আহ্বান জানিয়েছে। একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। জাতীয় সংসদ প্লাজায় সম্মেলনে তিনি বলেন, সরকার কোটা সংস্কারের পক্ষে, একই সঙ্গে শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে আলোচনায় বসতে রাজি। আমরা কোটা সংস্কারের পক্ষে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী MP তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো। তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। আইনমন্ত্রী জানান, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন নিহতের ঘটনা তদন্তে হাইকোর্টের বিচারপতি দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা একজন বিজ্ঞ বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলরুজ্জামানের কে এই কমিটির জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। আইনমন্ত্রী সংবাদ সম্মেলনের পর অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, আগামী রোববার শুনানির আবেদন করে দ্রুততার সাথে শুনানি শেষ করারও চেষ্টা করা হবে। আমাদের যে আবেদনটা যে আছে যে সুপ্রিম কোর্টে যে কোটা বিরুদ্ধে হাইকোর্টে যে কোটা বাতিল করে দিয়েছে তার বিরুদ্ধে আমরা যে সিভিল পিটিশনটা ফাইল করেছি, সেটা রোববার দিন সকালেই আমি আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য, এবং আমি আশা করি আদালত আমাদের আবেদনটা গ্রহণ করবেন এবং এইখানে যে ছাত্ররা আসছে বা অন্যরা অনেকে হয়তো আসবেন, সবাই মিলে আমরা আবেদন করব যেন এটা দ্রুত শুনানি করার জন্য। আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা উল্লেখ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা চাইলে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে বক্তব্য তুলে ধরতে পারেন। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। সরকারের সঙ্গে আলোচনার পরিবেশ নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, এই পরিস্থিতির দায় সরকারের, কেবল কোটা সংস্কার করলেই ফয়সালা হবে না বলে মন্তব্য করেন। কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। কোটা সংস্কার নিয়ে আগামী রোববার সকালে শুনানি হবে এবং সেদিনই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমির উদ্দিন। আন্দোলনরত শিক্ষার্থীরা চাইলে নিজেরা অথবা আইনজীবীর মাধ্যমে বক্তব্য রাখতে পারেন। রাতে নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি। মাননীয় চেম্বার আদালতে গিয়েছিলাম এবং চেম্বার জাজ, বিজ্ঞ চেম্বার জাজ আমাদের শুনানি করে মাননীয় বিচারপতি আমাদের এটা রোববার উপরের দিকে তালিকাভুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করেন। সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি এটাকে রবিবারে শুনানির জন্য 3 নম্বর ক্রমিকে স্থান দিয়েছেন। ছাত্ররা যে দাবি করতেছে, আমরা তো সরকার তো নীতিগতভাবে এই সাথে একমত যে এইভাবে এত বেশি কোটা থাকা উচিত না এবং সংস্কার তারা যাচ্ছেন, সেই সংস্কারের পক্ষে আমরা কথা বলবো। আমরা কোনোভাবেই
আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে সংস্কারের পক্ষে আমরা কথা বলবো। ওনাদের বক্তব্য যদি রাখতে চায় ওনারা দিতে পারেন, এবং আমাদের কয়েকজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী আমি দেখলাম ওনারা বলছেন যে যদি কেউ আসে ওনারা বিনা পারিশ্রমিকে এই মামলাটা করে ওনাদের পক্ষে দাঁড়াবেন। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সকাল থেকে রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ি, কাজলা, শনিরাখড়া, উত্তরা, মিরপুর, নীলক্ষেত, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনকারী, পুলিশ, পথচারী, সাংবাদিক সহ শতাধিক আহত। বিডিবির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া রাজপথে বাধার মুখে পড়েছে সকল প্রকার যানবাহন। সারা দেশের রেল যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সহকর্মীদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। শাটডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাতে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগের পর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল থমথমে পরিস্থিতি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় কোটা বিরোধী আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও সতর্ক অবস্থানে। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। যাত্রাবাড়িতে পুলিশের সাথে সংঘর্ষ জড়ায় আন্দোলনকারীরা। তারা ইট পাটকেল ছুড়লে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় আহত হন কয়েকজন। গুলিবিদ্ধ হন সাংবাদিক নাদিয়া শারমিন। সকাল 10টার দিকে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষ পরবর্তীতে রামপুরা ব্রিজ পর্যন্ত ছড়িয়ে পড়ে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দুপুরের দিকে বিটিভির কার্যালয়ে হামলা চালায় কোটা বিরোধীরা। বাড্ডা, রামপুরা এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘাতে একজন গাড়ি চালক নিহত ও শতাধিক আহত হয়েছেন। মিরপুর 10 নম্বর এলাকা আন্দোলনকারী, পুলিশ, ছাত্রলীগ কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিরপুর 10 মেট্রো স্টেশনের পাশের ওভারব্রিজেও অগ্নিসংযোগ ঘটানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে মেট্রো চলাচল বিঘ্ন ঘটে। দফায় দফায় সংঘর্ষ হয়েছে সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও আজিমপুর এলাকায়। এদিকে রাজধানীতে কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আটকে পড়া ৬২ জন পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র্যাবের এয়ারউইং। সন্ধ্যার পর ধানমন্ডি ২৭, কাকরাইল ও সিটি কলেজ এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলনের শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা সারা দেশে তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিএনপি, জামাত। কোটা আন্দোলনের উস্কানিদাতাদের খুঁজে বের করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিকভাবে মদতপুষ্ট প্রশিক্ষিত বিএনপি, জামাতের ক্যাডার বাহিনী জড়িত। এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কেবল খুনিদের গডফাদার তারেক রহমানের ক্যাডার বাহিনীর দ্বারাই সম্ভব। ইতিমধ্যে যা সাধারণ শিক্ষার্থীরাও উপলব্ধি করতে পেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার করে সুনীল অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে সরকার। সমুদ্র সম্পদ আহরণে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে সব রকম সহায়তার কথাও জানান সরকার প্রধান। আশা করেন মৎস্য খাতের উন্নয়নে এগিয়ে আসবে দেশের যুব সমাজও। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। সাগরের নীল জলরাশিতে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। দেশের সমুদ্র ও নদী বেষ্টিত সম্পদ রপ্তানি করে সমৃদ্ধি অর্জন সরকারের অন্যতম লক্ষ্য। 2030 সাল নাগাদ
$5 বিলিয়ন সিফুড রপ্তানি করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকোয়াকালচার অ্যান্ড সিফুড শো 2024 এই আয়োজন। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছিলেন দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে এবং নদীতে প্রচুর সম্পদ রয়েছে। আওয়ামী লীগ সরকার মৎস্য খাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। আমাদের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু অনুকূল জলবায়ু সমৃদ্ধ বৈচিত্র্যময় মৎস্য চাষের উপযোগী একটা আদর্শ পরিবেশ রয়েছে, আর সেটা আমরা আরও উন্নত করবার পদক্ষেপ নিয়েছি, অনেকটা সাফল্য অর্জন করেছি এবং আমরা আরও করব ভবিষ্যতে। কাজে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে এই মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আর্থসামাজিক উন্নয়নে যেহেতু এই খাতটা আরও অবদান রাখতে পারি সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। গভীর সমুদ্রের সম্পদ আহরণ এবং তার যথাযথ ব্যবহারে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, এক্ষেত্রে বিদেশি বিনিয়োগে উৎসাহ দিচ্ছে সরকার। এখন আরেকটা হচ্ছে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন, হাইড্রোজেন ইলেকট্রিসিটি, সেটার উপরে গবেষণা চলছে। ইনশাআল্লাহ আমরা সেটাও করতে পারবো। কাজে এই সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরও বিনিয়োগ করতে পারেন। দেশের যুব সমাজ যেন মৎস্য খাতের উন্নয়নে তাদের নিয়োজিত করে, সে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারা বিশ্বে সিফুডের চাহিদাও বাড়ছে, কাজে এটাকে আমরা যত বেশি আরও করতে পারবো ততই আমি মনে করি যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের আজকে অ্যাকোয়াকালচার এবং সি ফুড শো নীতি নির্ধারক এবং স্থানীয় আন্তর্জাতিক ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক একটা ব্যবসায়িক সংলাপ এবং নেটওয়ার্ক প্রতিষ্ঠার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম, যা পারস্পরিক বোঝাপড়া, অংশীদারিত্ব, জ্ঞান প্রযুক্তি আদান প্রদানের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি আশা করি যে আমাদের যুব সমাজও আরও বেশি এগিয়ে আসবে। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আবারও ফিরছি কোটা বিরোধী আন্দোলনের খবরে। দেশের বিভিন্ন স্থানে কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসব ঘটনায় নরসিংদী, মাদারীপুর ও সাভারে 4 জন নিহত ও আহত হয়েছে শতাধিক। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছুড়ে তারা। পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। নরসিংদীতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সে সময় ইমন ও তাহমিদ নামে 2 শিক্ষার্থী নিহত হয়। আহত হয়েছে অন্তত 25 শিক্ষার্থী। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে। সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে 10ম শ্রেণীর শিক্ষার্থী ইয়ামিন নিহত হয়েছে। সংঘর্ষে সাভারের কয়েকটি স্থানে অন্তত 20 জন আহত হয়েছে। সকাল থেকে কোটাবিরোধী শিক্ষার্থীরা মাদারীপুরে প্রধান সড়কগুলো অবরোধ করে। পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়ে। এ সময় পানিতে ডুবে মারা যান একজন। রংপুরে সকাল থেকে কোটাবিরোধী বিক্ষোভ শুরু হয়। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্ব পালনের সময় 10 গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করলে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে 30 জন আহত হয়। রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বোমা বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হন। মহিলা কলেজের সামনে গাড়িতে হামলার সময় 3 পুলিশ আহত হন। বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ময়মনসিংহ নগরের টাউন হল চত্বরে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে পুলিশের সাথে কোটা বিরোধীদের সংঘর্ষ হয়।
নারায়ণগঞ্জের চাষারায় ছাত্রলীগ, পুলিশ ও আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষে গণমাধ্যম কর্মী ও পুলিশ সহ অন্তত ৭০ জন আহত হয়েছেন। টাঙ্গাইলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক ধরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। আহত হন গণমাধ্যম কর্মী সহ ২০ জন। এছাড়া গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, জয়পুরহাট, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, সাতক্ষীরা, ঝালকাঠি, লক্ষ্মীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, নওগাঁ, নীলফামারী ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন গড়িয়েছে ১৮তম দিনে। সারা দেশে শিক্ষার্থীদের এই কর্মসূচি সহিংস করে তুলেছে স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্র, আর তা উস্কে দিচ্ছে বিএনপি সহ সুযোগ সন্ধানীরা। তাদের টার্গেট সরকারকে বেকায়দায় ফেলা। বিশিষ্টজনরা বলছেন সূক্ষ্ম পরিকল্পনাতেই এমন সহিংস পরিস্থিতি। দীপু শিকদারের রিপোর্ট। যাত্রাবাড়ি সহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাতভর চলে সংঘর্ষ। জ্বালিয়ে দেওয়া হয় যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজা, ভাঙচুর করা হয় যানবাহন, আহত হন বহু মানুষ। খোদ রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে দফায় দফায় গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করে হামলা চালানো হচ্ছে, দেয়া হচ্ছে আগুন। হামলা থেকে বাদ যাচ্ছেন না দায়িত্ব পালন করা গণমাধ্যম কর্মী আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ভেতরে ঢুকে পড়েছে প্রশিক্ষিত জামাত শিবির, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ফাঁস হচ্ছে শিবির নেতাদের ছবি। গোয়েন্দারা শনাক্ত করছে ছদ্মবেশী সহিংসতাকারীদের। আমরা এদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, দেশকে অস্থির করবে এবং তারা তাদের অফিসে বোমা লাঠি রেখে তারা পরবর্তী দিনগুলিতে তারা অরাজকতা সৃষ্টি করবে, সেটা তো আসলে আমরা করতে দিতে পারি না। কূট পরিকল্পনা অনুযায়ী সহিংসতা চালানো হচ্ছে বলে মনে করেন এই লেখক গবেষক। কোটা যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে কোনো কথা নেই। তারা কোমলমতি শিক্ষার্থী, তারা যৌক্তিক দাবি হয়তো করেছেন, সেটি বিবেচনা করা যেতেই পারে। আদালত তো আছেই, আদালত তো বিবেচনা করছেনই। একদল যুদ্ধাপরাধীর দল, স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক দল, তারা এটার ভেতরে উস্কানি দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, যোগান দিচ্ছেন এবং এদেরকে খেপিয়ে তুলছেন। সহিংসতা দমনে এত কালক্ষেপণ কেন তা খতিয়ে দেখারও অনুরোধ বিশিষ্টজনদের। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এবার খেলার খবর। তিন মহাদেশীয় টুর্নামেন্ট শেষে র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। শীর্ষস্থানে আছে আর্জেন্টিনা, এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। কোপা আমেরিকা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় শীর্ষ অবস্থান আরও মজবুত হয়েছে আলবিসেলেস্তেদের। ২ নম্বরে রয়েছে ফ্রান্স। ইউরো জেতায় বড় লাভ দিয়েছে স্পেন। ৫ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে লা লোহারা। ৪ ইংল্যান্ড। কোপা ব্যর্থতায় এক ধাপ অবনমন হয়েছে ৫-এ আছে ব্রাজিল। সবচেয়ে বড় লাভ দিয়েছে ভেনেজুয়েলা। ১৭ ধাপ এগিয়ে ৩৭-এ আছে লাতিনের এই দলটি। এক ধাপ এগিয়ে ১৮৪-তে বাংলাদেশ। শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা সংস্কারে আলোচনায় রাজি সরকার, পরিবেশ নেই বলছে আন্দোলনকারীরা। রোববার চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন অ্যাটর্নি। রাজধানী সহ সারা দেশে কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৭ জনের মৃত্যু, বিডিবি ভবনে হামলা। সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা, বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2010 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।